প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বনের গতিশীল পরিবেশ ব্যবস্থার অন্যতম ধারক স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি। এরা দলবদ্ধভাবে সামাজিক জীবনযাপন করে থাকে। বনের অন্যান্য জীব প্রজাতির সুস্থ জীবনধারায় হাতি অপরিসীম অবদান রেখে যাচ্ছে। আমাদের আজকের পর্ব বুনো হাতি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মনিরুল খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বুনো হাতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর প্রায় সর্বত্রই স্তন্যপায়ী প্রাণীদের বিস্তার। দৈহিক গড়ন, উন্নত বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতা বলে এদের কোনো প্রজাতি জলে, কোনো প্রজাতি স্থলে, আবার কিছু প্রজাতি আকাশ সীমানাকেও নিজেদের বিচরণ ক্ষেত্র বানাতে সক্ষম হয়েছে। লাখো কোটি বছরের পরিক্রমায় চলছে তাদের এই আধিপত্য গড়ার প্রচেষ্টা। স্থলবাসী প্রাণীদের মধ্যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাণীও একটি স্তন্যপায়ী, যার নাম হাতি। আমাদের দেশে হাতির একটিমাত্র প্রজাতি বাস করে, যার নাম এশীয় হাতি। বনের স্থায়ী বাসিন্দা হওয়ায় এরা লোকমুখে জংলি হাতি বা বুনো হাতি হিসেবে পরিচিত। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল সহ এশিয়া মহাদেশের বেশ কটি দেশে এদের দেখা মেলে। বনের প্রতিবেশ ব্যবস্থায় বুনো হাতির দল রেখে যাচ্ছে অসামান্য ভূমিকা। বাংলাদেশের বিশাল অঞ্চল চিরসবুজ, মিশ্র চিরসবুজ ও পত্রঝরা বনের সমাহারে সমৃদ্ধ। এই অরণ্যের মাঝে এঁকে বেঁকে কলকল ছন্দে অবিরাম ধারায় বয়ে চলে জলধারা। যা বুনো হাতির খাদ্য ও আবাসস্থলের জন্য খুবই উপযুক্ত ও অপরিহার্য পরিবেশ। ফলে প্রাকৃতিকভাবে এখানে গড়ে উঠেছে বুনো হাতি বসবাসের নিরাপদ আবাস।
100 বছর আগেও এদেশের প্রায় সব বনেই বুনো হাতির অবাধ বিচরণ ছিল। তবে এখন শুধুমাত্র দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে এদেরকে দেখা যায়। এরা বাদামি রঙের বিশাল এক প্রাণী। বিশাল দেহ ও ভিন্নধর্মী দৈহিক গঠনের জন্য এরা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। পুরুষ হাতি সাধারণত স্ত্রী হাতির তুলনায় আকারে বড় হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক একটি হাতি লম্বায় গড়ে প্রায় 6.5 মিটার এবং ওজনে প্রায় 3 টন হয়। এদের বিশাল দেহ কুলার মতো ত্রিকোণাকার কান বহন করে। শ্রবণ ছাড়াও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে এই কান ব্যবহৃত হয়। হাতির সবচেয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় অঙ্গটি হল শুঁড়। মূলত এদের নাক পরিবর্তিত হয়ে শুঁড়ে পরিণত হয়েছে। শুঁড় প্রখর ইন্দ্রিয়ের কাজ করে। শ্বাস প্রশ্বাস ছাড়াও ঘ্রাণ গ্রহণ, খাবার সংগ্রহ, গোসল, এমনকি শত্রুকে ঘায়েল করতে হাতি এই শুঁড় ব্যবহার করে। কখনো শত্রুকে ঘায়েল করতে হাতি তাদের গজদন্ত বা টাস্ক ব্যবহার করে। গজদন্ত মূলত হাতির কর্তন দাঁতের পরিবর্তিত রূপ। আমাদের দেশের পুরুষ হাতিরই কেবল গজদন্ত থাকে, তবে কোনো কোনো পুরুষ হাতির গজদন্ত থাকে না। এদের মাখনা বলা হয়। হাতি খুবই সামাজিক প্রাণী। এরা মাতৃতান্ত্রিক দলে সন্তান সন্ততি নিয়ে বাস করে। একটি দলে 5 থেকে 60টি হাতি দেখতে পাওয়া যায়। কোনো কোনো দলে এই সংখ্যা আরও বেশি হতে পারে। এদের জীবনযাপন পদ্ধতি চমৎকার। স্পর্শ, ঘ্রাণ কিংবা শব্দের মাধ্যমে হাতি একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে বসবাস করে। এরা সাধারণত সকালে ও বিকালে বিচরণ করতে পছন্দ করে আর ভর দুপুরে বনের নির্জন জায়গায় বিশ্রাম নেয়। এদের বিচরণ মূলত খাদ্য ও নিরাপদ আবাস অন্বেষণে। খাদ্য, পানি ও নিরাপদ বিশ্রামের জন্য এরা লম্বা পথ অতিক্রম করে। চলাচলের জন্য এরা কয়েকশো বছর পর্যন্ত একই পথ ব্যবহার করে। হাতি তৃণভোজী প্রাণী। একটি হাতি সারা দিনে প্রায় 150 কেজি খাবার খায়। খাদ্য তালিকায় রয়েছে ঘাস, ফলমূল, গাছের কচি পাতা, কাণ্ড, বাকল প্রভৃতি। হাতি প্রতিদিন প্রায় 80 থেকে 200 লিটার পানি পান করে। এজন্যই এরা জলাধারের কাছাকাছি জায়গায় থাকতে পছন্দ করে। তীব্র গরমে এরা গোসল করতে ভালোবাসে। এরা লম্বা শুঁড় দিয়ে পানি ছিটিয়ে সুন্দরভাবে গোসল করে। আমাদের দেশে হাতির প্রজননকাল মার্চ থেকে জুন মাস। একটি স্ত্রী হাতি প্রায় 22 মাস গর্ভধারণ শেষে বাচ্চা প্রসব করে। বাচ্চাগুলো জন্মের পর থেকে প্রায় 5 বছর পর্যন্ত মায়ের সাথেই থাকে।
বনের প্রতিবেশ সুরক্ষায় হাতির ভূমিকা অপরিসীম। হাতি একটি বনের নির্দেশক প্রাণী। যে বনে হাতি বিচরণ করে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় সে বনের স্বাস্থ্য ভালো। বীজের বিস্তারে হাতি অসামান্য ভূমিকা পালন করে। এছাড়া হাতির মল বনভূমির উর্বরতা বৃদ্ধিতে প্রাকৃতিক সারের কাজ করার পাশাপাশি অন্যান্য প্রাণীর খাদ্য ও আশ্রয়ের যোগান দেয়। কিন্তু প্রাকৃতিক বনভূমি উজাড়, কৃষি জমির বর্ধন, বসতবাড়ি নির্মাণ, অবৈধ শিকার প্রভৃতি কর্মকাণ্ডে হাতির খাদ্য ও আবাসস্থলের অভাব আজ চরম পর্যায়ে। ফলে খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে এরা প্রায়ই লোকালয়ে চলে আসে। কৃষি জমিতে হানা দেয়, শুরু হয় হাতি মানুষ দ্বন্দ্ব। আক্রান্ত মানুষ মেতে ওঠে জীবন বিধ্বংসী খেলায়। ফলশ্রুতিতে বুনো হাতি কিংবা মানুষের প্রাণের বিনিময়ে শেষ হয় এ খেলা। অধিকাংশ ক্ষেত্রে হাতিকে প্রাণ দিতে হয়, ফলে আমাদের দেশে বুনো হাতি আজ মহাবিপন্ন। এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে এরা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। সেই সাথে বিলুপ্ত হয়ে যাবে এদের উপর নির্ভরশীল অন্যান্য জীব প্রজাতি। ভারসাম্যহীন হয়ে পড়বে আমাদের সামগ্রিক প্রতিবেশ। তাই অতি দ্রুত আবাসস্থল ও খাদ্যের যোগান নিশ্চিত করে হাতির সুস্থ জীবন প্রবাহ ফিরিয়ে দিতে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। তবেই আবারও বাংলার প্রকৃতিতে বুনো হাতির প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা যায়। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বুনো হাতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মনিরুল খানের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনি তো হাতি নিয়ে অনেক কাজ করেছেন এবং বিশেষ করে বুনো হাতি নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। যেই বুনো হাতি নিয়ে আমরা সবসময় ভয়ে থাকি, তো এই বুনো হাতিকে ফ্ল্যাগশিপ প্রজাতি বলা হয় কেন? বিশ্বের যে কয়টি বৃহৎ আকার প্রাণী এখনও জীবিত আছে সেই ডাইনোসরের যুগের পরে, তার মধ্যে হাতি একটি। এই হাতি কিন্তু অনেকটা বুনো পরিবেশের একজন পতাকাবাহীর মতো, অর্থাৎ আপনি হাতিকে যদি রক্ষা করেন তাহলে বিস্তীর্ণ এলাকার অন্যান্য বন্যপ্রাণী গাছপালা এমনিতেই রক্ষিত হবে। তো সেই জন্য তাকে আমরা প্রতিনিধি হিসেবে দেখি। আচ্ছা, তো আমাদের দেশে তো অনেক হাতি ছিল এক সময় বাংলাদেশে, এবং আমাদের অনেক রাস্তাঘাটের নামও ছিল হাতি দিয়ে। এখনও রিসেন্টলি একটি রাস্তা হয়েছে যেটা হাতির ঝিল। জি, তো সুতরাং হাতি নিয়ে কিন্তু অনেক কিছু, হাতি একটা সবসময় আমাদের মনে প্রাণে হাতির ব্যাপারটা কিন্তু নানাভাবে এসছে এবং আমাদের সামনে এসছে। তো এই হাতির বর্তমান অবস্থা কি? এক সময় কিন্তু এই বুনো হাতি খেদা দিয়ে ধরা হতো, এমনকি ঢাকা শহরেরও বিভিন্ন জায়গায় বিক্রি হতো। সেই জন্যই ওই হাতির নামে নামকরণ হয়েছে। কিন্তু আমরা যদি বুনো হাতির কথা ধরি, এগুলো আছে মূলত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায়। আমাদের দেশে এখন যেই হাতিগুলো আমরা বলতে পারি আমাদের হাতি, এদের সংখ্যা কেমন? আমাদের দেশে যে হাতিগুলো মোটামুটি 12 মাস থাকে, এগুলো প্রায় 250। আর এর বাইরেও আবার পোষা হাতি আছে, বিভিন্ন সার্কাস পার্টির পোষা হাতি আছে, তার সংখ্যাও প্রায় 100 সারা দেশে। আচ্ছা, তাহলে মোটামুটি হাতির সংখ্যা কম হলেও খুব একটা খারাপ না। সেই অর্থে খারাপ না, কিন্তু আমরা যদি আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে হাতির কি অবস্থা ছিল তার সাথে বর্তমানের অবস্থা তুলনা করি, তাহলে খুবই খারাপ অবস্থায় বলতে হবে। কারণ এক সময় কিন্তু এই মধুপুর ভাওয়াল এলাকায়ও হাতি ছিল,
অর্থাৎ বাংলাদেশের মোটামুটি বলতে গেলে সব বনাঞ্চলেই হাতি ছিল। ময়মনসিংহ অঞ্চলে কি আছে হাতি? জি, বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা এবং বৃহত্তর সিলেটের সীমান্তবর্তী এলাকায় আছে। কিন্তু এগুলো 12 মাস আমাদের দেশে থাকে না। যে হাতিগুলো সীমানা পাড়ি দিয়ে আসে এগুলো বেশিরভাগ হচ্ছে ভারতের গারো পাহাড় যে এলাকাটা, এই এলাকা থেকে ফসলের মৌসুমে বাংলাদেশে ঢোকে, বিশেষত এই ধানের মৌসুমে। আচ্ছা, এই নিয়ে আমার একটা কথা আছে, প্রায় আমরা শুনি যে বুনো হাতি আর মানুষের মধ্যে সংঘর্ষ কেন হচ্ছে, এই সংঘর্ষ এবং এই বিষয়ে আমাদের একটু বলবেন আপনি? এই যে হাতির সাথে যে দ্বন্দ্বটা হয় এর দুটো প্রধান কারণ। একটা হচ্ছে যে হাতি কিন্তু ফসলের জমি যদি আশপাশে থাকে তাহলে ফসল খাওয়ার জন্য, বিশেষত ধান খেতে বা আপনার কাঁঠাল বা কলা এই জাতীয় ফলগুলো সে হাতি পছন্দ করে, এইগুলো যদি মানুষের বসতির আশপাশে থাকে তাহলে কিন্তু হাতি সেদিকে যেতে উৎসাহিত হয়। তারা যাতে এমন কিছু চাষ করে যেটা হাতি খায় না, যেমন ধরুন মরিচ, পেঁয়াজ, হলুদ, লেবু, এগুলো কিন্তু হাতি খায় না। হাতি যেগুলো খায় ওগুলো যদি চাষ করে তাহলে তো হাতি আসবে এবং এই দ্বন্দ্বটা কিন্তু আরও বাড়বে। আরেকটা কারণ হয়, হাতির নির্দিষ্ট কিছু চলার পথ আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ সেই চলার পথ বন্ধ করে ফেলে, সেখানে অজান্তেই হয়তো ঘরবাড়ি তৈরি করে বা অন্য কোনো স্থাপনা তৈরি করে। যখনই সে দেখে যে সেখানে জায়গাটা বন্ধ হয়ে গেছে তখন সে ওই জায়গাটা ভেঙে ফেলে। তো যার ফলে হাতির থেকে মানুষের কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে, যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত কঠিন কাজ। গত 10 বছরের ডেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে গড় পড়তায় প্রতি বছর প্রায় 4টি হাতি মানুষের আক্রমণে মারা যায়। সেই সাথে গড় পড়তায় 32 জন মানুষ প্রতি বছর এই হাতির আক্রমণের শিকার হয়, যার মধ্যে বেশ কয়েকজন মারাও যায়। তা আমরা এটাকে কিভাবে বন্ধ করতে পারি, যে হাতি মারার ব্যাপারটা? হাতি যখন কোনো একটা এলাকায় এই ফসলের ক্ষতি করা শুরু করে তখন মসজিদের মাইকে বা বিভিন্নভাবে এটা অ্যানাউন্স করা হয় যে হাতি আসছে, আপনারা সাবধান হন, এবং তখন কিন্তু মানুষ আগুন জ্বালায়, পটকা ফোটায়, বিভিন্নভাবে হাতিকে তাড়ানোর চেষ্টা করে। আরেকটা প্রচলিত পদ্ধতি হচ্ছে যে বাঁশের একটা মাথা চোখা করে ফসলের ক্ষেতের চারিদিকে বাইরের দিকে তাক করে গেঁথে দেয়া, এতেও কিন্তু হাতি নিরুৎসাহিত হয়। এবং অন্যান্য দেশে, বিশেষত আফ্রিকা মহাদেশে, তারা কিন্তু আরও অনেক কৌশল অবলম্বন করে। তারা শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়, কারণ হাতি যে কোনো কিছু খাওয়ার আগে ওইটা শুকে পরীক্ষা করে। তো শুকনো মরিচের গুঁড়া যখন নাকে যায় তখন সে এটা অস্বস্তি বোধ করে, তখন সে আর ওই ফসলটা খায় না। আচ্ছা, তো যার ফলে এই ধরনের অনেক কিছুই আমরা চিন্তা করতে পারি যেটি এই দ্বন্দ্ব কমাতে সহযোগিতা করতে পারে। এই বুনো হাতি নিয়ে কি কোনো গবেষণা হয়েছে আমাদের দেশে, কিংবা আপনি কি করেছেন? হ্যাঁ, আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হাতির আচরণ এবং তার যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাস নিয়ে আমরা কাজ করেছি। হাতির যেসব জায়গায় বুনো হাতি আছে এবং সেই সাথে হাতির সংখ্যা এবং সংরক্ষণ নিয়ে IUCN বন বিভাগ যৌথভাবে কাজ করছে, যে কাজটি বেশ কয়েক বছর যাবতই চলছে। আর এই গবেষণার দ্বারা কি হাতির সংখ্যা বৃদ্ধি করতে পারছি, বুনো হাতির সংখ্যা? বুনো হাতির সংখ্যা বৃদ্ধির এখনও সেরকম কোনো স্পষ্ট ইঙ্গিত আমরা পাচ্ছি না, কিন্তু যে সংখ্যাটি আছে এটিকেও যদি আমরা একটা স্থিতাবস্থায় রাখতে পারি তাহলেও কিন্তু অনেকাংশে কাজ হয়। এবং সেই জন্য সাধারণ মানুষ যারা এই হাতির আবাসস্থলের কাছাকাছি থাকে তাদেরকে সচেতন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা হাতির যে উপকারী ভূমিকা সেই ভূমিকাটা সম্পর্কে জানেন না। কারণ এই হাতির যে মল, এই মলের মাধ্যমেই কিন্তু বহু প্রকার গাছপালার বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, এবং সেই সাথে সূর্যের আলো যে বনের নিচের দিকে ঢোকে এবং অনেক উদ্ভিদরাজির সালোক সংশ্লেষণের ব্যবস্থা, এটিও কিন্তু ওই হাতির চলাচলের পথ দিয়েই আলোটা ঢোকে বনের ভেতরে। আচ্ছা, আমরা তাহলে এদের সংরক্ষণ করতে হলে ওভারঅল আমরা কি করা উচিত? হাতি সংরক্ষণের জন্য একটি অ্যাকশন প্ল্যান করা যেতে পারে, যেটি হচ্ছে আমাদের দিক নির্দেশনা দেবে যা আমরা হাতি সংরক্ষণে পর্যায়ক্রমিকভাবে স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি করব। এবং সেই সাথে বুনো হাতি যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে বিশেষত হাতির খাবার পাবে এই ধরনের গাছের চারা রোপণ করতে হবে, যাতে পর্যাপ্ত খাবার পায়। এবং সেই সাথে বুনো হাতি আছে এর কাছাকাছি যদি মানুষের বসতি না রাখা যায় সবচেয়ে ভালো, আর যদি রাখাও যায় তারা যাতে এমন কিছু চাষ করে যেটা হাতি খায় না। হাতি যেগুলো খায় ওগুলো যদি চাষ করে তাহলে তো হাতি আসবে এবং এই দ্বন্দ্বটা কিন্তু আরও বাড়বে। আচ্ছা, আমরা কি এই হাতিগুলো নিয়ে মানে বড় কোনো পরিকল্পনা করতে পারি আমাদের বাংলাদেশে? যেমন বাইরে দেখি, আমাদের কাছের দেশই থাইল্যান্ডে দেখি এবং শ্রীলঙ্কাতেও দেখি, হাতি প্রদর্শনীর জন্য কিংবা হাতির লাইফস্টাইল দেখানোর জন্য ওদের কিন্তু নানা রকমের আপনার কার্যক্রম আছে।
সেই ধরনের কিছু কি আমরা করতে পারি এখানে বাংলাদেশে? জি অবশ্যই। আমরা যদি পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে যে জায়গাগুলোতে বুনো হাতি আছে সেই জায়গাগুলোতে পর্যটকদের নিয়ে এসে বুনো হাতি দেখানোর ব্যবস্থা করতে পারি, সেটি কিন্তু ওই জায়গাগুলোতে যে পর্যটন শিল্প গড়ে ওঠার একটা বড় উপলক্ষ হতে পারে এই বুনো হাতি। আবার আমরা এটাও করতে পারি যে ক্যাপটিভ ব্রিডিংয়ের একটা সেন্টারও তো করতে পারি এই হাতির জন্য। জি সেটাও করা যেতে পারে। যেমন হাতির কিন্তু বুনো হাতি ছাড়াও পোষা হাতি এরও অনেক ব্যবহার আছে। এখনও কিন্তু আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বা বৃহত্তর সিলেটে কাঠ টানার কাজে, অর্থাৎ পাহাড় থেকে বড় বড় গাছ নামানোর কাজে হাতি ব্যবহৃত হয়, এবং সেই সাথে এখনও বাংলাদেশের সব সার্কাস পার্টিরই কম বেশি 2-3টা হাতি আছে। অর্থাৎ আমরা যদি পোষা হাতির কথাও চিন্তা করি, তারও কিন্তু নানাবিধ প্রয়োজনীয়তা আছে, তো যার ফলে তাদেরও দরকার আছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বুনো হাতি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীতে বর্তমানে আফ্রিকান এলিফ্যান্ট ও এশিয়ান এলিফ্যান্ট নামে মাত্র 2টি প্রজাতির হাতি পাওয়া যায়। একটি প্রজাতি পাওয়া যায় শুধুই আফ্রিকা মহাদেশে ও আরেকটি প্রজাতির দেখা মেলে এশিয়া মহাদেশে। বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও 12টি দেশে এশীয় হাতির দেখা মেলে। বুনো পরিবেশে যাদের সংখ্যা মাত্র 50,000-এর মতো। জন্মের সময় এশীয় হাতির বাচ্চার ওজন প্রায় 100 কেজি হয়ে থাকে। মা ছাড়াও দলের অন্যান্য স্ত্রী হাতি বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব পালন করে। হাতির বাচ্চা প্রায় 5 বছর পর্যন্ত মায়ের সাথে থাকে। পুরুষ বাচ্চাটি 5 বছর পর মায়ের সঙ্গ ত্যাগ করলেও মেয়েটি মায়ের সাথেই থেকে যায়। আফ্রিকান হাতির ক্ষেত্রে পুরুষ ও স্ত্রী উভয়ের টাস্ক বা গজদন্ত থাকলেও এশীয় হাতির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ সদস্যদের গজদন্ত থাকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল শকুনের কোন প্রজাতিটি এদেশের প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। সঠিক উত্তরটি হল এ, রাজশকুন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন জেসমিন বেগম, গৃহিণী, ব্যাংক কলোনি, সাভার, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে একটি স্ত্রী হাতি কত মাস গর্ভধারণ শেষে বাচ্চা প্রসব করে? এ 16 মাস, বি 22 মাস। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, পর্যাপ্ত বিচরণ ভূমির অভাব ও মানুষের সাথে সংঘর্ষে দিন দিন হাতির সংখ্যা কমে যাচ্ছে। এদের অনুপস্থিতিতে বনের গোটা পরিবেশ ব্যবস্থা দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে। তাই পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে হলে হাতি সংরক্ষণে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই
চাই চাই সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।